আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের ১০ পৃষ্ঠা সম্পর্কে। লক্ষ্য করে দেখো, ১০ পৃষ্ঠা একটি অনুশীলনী এবং গত ক্লাসের ভিডিওতে আমরা এই অনুশীলনীর ১, ২ এবং ৩ নং প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি। তাহলে আজকে আমরা ৪ ও ৫ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি, ৪ নং প্রশ্নটি হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন এবং এর প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে? তাহলে এইটি যেহেতু বর্ণনামূলক প্রশ্ন, তাই আমরা এই প্রশ্নের বর্ণনা করার চেষ্টা করি। বর্ণনামূলক প্রশ্ন উত্তর। প্রশ্ন: মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে? উত্তর: মানুষ তার কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের পরিবর্তন করছে। তা হলো: ১. জ্বালানির ও আসবাবপত্রের জন্য গাছ কেটে ফেলছে। ২. শস্য উৎপাদন, খামার, বাড়িঘর ও রাস্তাঘাট তৈরি করতে গাছ কেটে বনভূমি ধ্বংস করছে। ৩. শিল্প কারখানা তৈরি ও নগরায়নের প্রকল্পের জন্য গাছপালা কেটে ফেলছে। ৪. প্রাকৃতিক সম্পদ অনবরত আহরণ করছে, যার ফলে পরিবেশের পরিবর্তন হচ্ছে। এরপর প্রশ্ন ২: একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে? কেনই বা ঘটবে? প্রশ্নটি ছিল, একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে? এর উত্তরটি হচ্ছে, একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের রং হলুদ হয়ে যাবে। কারণ ইটের নিচে চাপা পড়া সবুজ ঘাসে সূর্যের আলো না পৌঁছানো, ফলে সবুজ ঘাস খাদ্য তৈরি করতে পারবে না এবং বৃদ্ধিও বন্ধ হয়ে যাবে। তাই সূর্যের আলো ও খাদ্যের অভাবেই সবুজ ঘাস নিস্তেজ হয়ে হলুদ বর্ণ ধারণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতেই খাদ্য তৈরি করে, কিন্তু যখন ইট দিয়ে ঢেকে দেওয়া হবে, এই সূর্যের আলো ইটে পড়বে, যা ঘাসে পৌঁছাবে না, এবং ঘাসে না পৌঁছানোর কারণে উদ্ভিদ তার খাদ্য গ্রহণ করতে পারবে না বা তৈরি করতে পারবে না। এই জন্য সেই উদ্ভিদ বা ঘাসটি নিস্তেজ হয়ে গিয়ে হলুদ রং ধারণ করবে। এরপর প্রশ্ন ৩: পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? প্রশ্নটি ছিল, পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? উত্তর: পরিবেশ পরিবর্তনের ফলে বন্যা, খরা, ঝড় এবং ভূমিধস হতে পারে। এর ফলে জীব নিম্নলিখিতভাবে ক্ষতিগ্রস্ত হয়। ১. মানুষ ও অন্যান্য জীবের মৃত্যু ঘটে। ২. বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ৩. ফসলের জমি নষ্ট হয়। ৪. গাছপালা বনভূমি নষ্ট হয়ে যায়। ৫. প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যায়। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। বর্ণনামূলক প্রশ্নের সর্বশেষ প্রশ্ন ৪ হচ্ছে, আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য কি? প্রশ্নটি ছিল, আবাসস্থল এবং আশ্রয়স্থল এর মধ্যে পার্থক্য কি? এর উত্তর হবে, আবাসস্থল ও আশ্রয়স্থলে এর মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। প্রথমে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি। বক্সের বাম পাশে রয়েছে আবাসস্থল এবং ডান পাশে রয়েছে আশ্রয়স্থল। আমরা আবাসস্থলের বিষয়গুলো বাম পাশে লিখব এবং আশ্রয়স্থলের বিষয়গুলো ডান পাশে লিখব। লক্ষ্য করি, প্রথম আবাসস্থলের পার্থক্য হিসেবে উল্লেখ করা হয়েছে, সকল জীবের জন্য আবাসস্থল প্রয়োজন, যেখানে আশ্রয়স্থলের জন্য উল্লেখ করা হয়েছে ১. সকল প্রাণীর জন্য আশ্রয়স্থল প্রয়োজন। অর্থাৎ সকল জীবের জন্য আবাসস্থল প্রয়োজন হলেও আশ্রয়স্থল শুধুমাত্র প্রাণীর জন্যই প্রয়োজন। এরপরে আবাসস্থলে ২ নম্বরে বলা হয়েছে, আবাসস্থলে উদ্ভিদ জন্মে এবং প্রাণী বাস করে। অর্থাৎ এই যে আবাসস্থল, এখানে উদ্ভিদ জন্মে এবং এখানেই প্রাণী বাস করে। ২. আশ্রয়স্থল প্রাণীর বেঁচে থাকার জন্য তৈরি করা নিরাপদ স্থান। অর্থাৎ প্রাণী যেখানে খুশি বসবাস করতে পারে, কিন্তু আশ্রয়স্থল হচ্ছে তার জন্য একটি নিরাপদ স্থান, যেখানে সে নিরাপদে বেঁচে থাকতে পারবে। এরপর আবাসস্থলে ৩. আবাসস্থল প্রাকৃতিকভাবেই তৈরি হয়। আশ্রয়স্থল ৩. আশ্রয়স্থল প্রাণী তার প্রয়োজন মতো নিজে তৈরি করে নেয়। এরপর আবাসস্থল ৪. আবাসস্থলে প্রাণী বিরূপ আবহাওয়ায় নিজেদের রক্ষা করতে পারে না। আশ্রয়স্থল ৪. আশ্রয়স্থলে প্রাণী বিরূপ আবহাওয়া নিজেদের রক্ষা করতে পারে। এরপর আবাসস্থল ৫. আবাসস্থলের প্রাণী অন্য প্রাণীদের আক্রমণ থেকে
নিজেদের রক্ষা করতে পারে না। আশ্রয়স্থল ৫ আশ্রয়স্থলের প্রাণী অন্য প্রাণীদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারে। এই ছিল আমাদের আবাসস্থল এবং আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য, এবং এরই সঙ্গে আমাদের ৪-এর বর্ণনামূলক প্রশ্ন শেষ। এখন আমরা ৫ নং প্রশ্নটি আলোচনা করব। লক্ষ্য করো, ৫ নং প্রশ্নে বলা হয়েছে, খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষে আসে তা নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করো। তীর চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ দেখাও। তাহলে নিচে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি যেখানে উদ্ভিদ, সূর্য, মানুষ ও প্রাণী রয়েছে। তাহলে খাদ্যের মাধ্যমে সূর্য থেকে কিভাবে আমাদের মানুষে এই শক্তি প্রবাহিত হয় তা দেখাতে বলা হয়েছে। তাহলে চলো আমরা সমাধান করার চেষ্টা করি। ৫ প্রশ্নটি ছিল, খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষে আসে তা নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করো। তীরচিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ দেখাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলে জানি শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। এই সূর্য থেকে আমাদের সকল জীবজগতের মধ্যে শক্তি প্রবাহিত হয়। তাহলে আমরা মানুষ, আমরাও জীবজগতের অন্তর্ভুক্ত। এই সূর্য থেকে শক্তি আমাদের মধ্যেও প্রবাহিত হয়, কিন্তু এই সূর্য থেকে শক্তি আমাদের মধ্যে সরাসরি আসে না, কিছু মাধ্যম হয়ে আসে। আমরা জানার চেষ্টা করব সূর্য থেকে এই শক্তি আমাদের মধ্যে কিভাবে আসে। উত্তর, উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি যোগায়। অন্যান্য প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এর ফলে শক্তি মানুষ ও প্রাণীতে আসে। আবার মানুষ বিভিন্ন প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে ওই প্রাণী থেকে শক্তি সঞ্চয় করে। এক্ষেত্রে শক্তির প্রবাহ নিচে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলে জানি সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করে, অর্থাৎ সূর্য থেকে এই শক্তি গ্রহণ করে উদ্ভিদ। আবার এই উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে বিভিন্ন ধরনের প্রাণী, এবং সেই প্রাণীকে আমরা খেয়ে বেঁচে থাকি। আবার আমরা উদ্ভিদকেও খাই। তাহলে আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে শক্তি পাই, এবং এই উদ্ভিদ ও প্রাণী সূর্য থেকে শক্তি পায়। তাহলে এক কথায় আমরা বলতে পারি সূর্য থেকে শক্তি আমাদের উদ্ভিদ ও প্রাণীর মাধ্যমে আসে। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এই ছিল আমাদের আজকের সমাধান। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবে। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।